এই শহর কলকাতায় তুমি যেখানে বসে আছো, আমি যেখানে বসে আছি, এখান থেকে একটু দূরে বেলেঘাটা, সেখানে আছেন এক জেলেখাটা। হ্যাঁ, আমাদের মানে পেশার লোক, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না। আমার বসও ছিলেন, সেই কারণে আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তো কিন্তু আমি 21-এর সঙ্গে যদি তুলনা করি, 21-এর তুলনায় অনেক ভালো হয়েছে, এটুকুই বলবো। তার কারণ হচ্ছে 21-এ একদিন আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে যারা এসেছে তারাও টিকিট পেয়েছিল। এবার যাদেরকে দেওয়া হয়েছে তারা ভালো হোক, জিততে পারুক, হারতে পারুক, সেটা নিয়ে কেউ কাটাছেড়া করতেই পারে, কিন্তু সকলেই হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য অন্তপ্রাণ। কিন্তু আমরা জানলাম না, বুঝলাম না যে যেটা এখন শোনা যায়, চোরকে ঠেকাতে গিয়ে ডাকাতকে আনা হলো, মানে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার প্লেস। ধরো শুভেন্দু অধিকারীকে তো আমরা খুব কাছ থেকে মেশার সুযোগ পাই। এর বাইরে ধরো যোগী আদিত্যনাথ, হ্যাঁ, যোগী আদিত্যনাথের সঙ্গে সুযোগ হয়েছে। তো আমি দেখেছি এদের মধ্যে না একটা ম্যাগনেটিক পার্সোনালিটি থাকে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে অতিথি পঙ্কজ বিশ্বাস, পলিটিক্যাল ডেইলির এডিটর, প্রতিষ্ঠাতা, এবং তিনি অত্যন্ত সফলভাবে গোটা দেশে যেভাবে পডকাস্ট করে বেড়াচ্ছেন, আপনারা তাকে খুব ভালো করে চেনেন, পরিচয় দেওয়ার কিছু নেই। পঙ্কজ, তোমাকে স্বাগত নবান্ন নিমন্ত্রণে। আজ আমরা কিন্তু এককভাবে কোনো ভিডিও করছি না, একটাই কারণে, কেন বলুন তো, এই যে বইটা দেখছেন, এটা হচ্ছে অমিত শাহ আমাদের হাতে তুলে দিয়েছেন। অমিত শাহকে, অমিত শাহ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি দেশের নির্বাচন কমিটির প্রধান। এই যে প্রার্থী তালিকা নিয়ে মাঝে মধ্যে আপনারা বিভিন্ন কমেন্ট করেন, আমরাও মাঝে মধ্যে উষ্মা প্রকাশ করি, আমরা সমালোচনা করি, প্রশংসা করি, সবকিছুর মূলে কিন্তু অমিত শাহ রয়েছেন। এবং নতুন করে কিছু বলার নেই, আমরা আড্ডার ছলে কথা বলতে বলতে আস্তে আস্তে করে এগোবো এবং আপনারা স্কিপ করবেন না, শুনবেন। আজকে অনেক নতুন তথ্য আপনাদের জন্য আমরা ডালি সাজিয়ে নিয়ে বসেছি। আচ্ছা পঙ্কজ, আজকে তো তুমি সকাল থেকে অমিত শাহের মানে সাহচর্য পেলে, এটা বলা যেতে পারে। প্রেস মিট হওয়ার আগেও দেখা হলো, পরে দেখা হলো। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এরা সব ছিলেন। অমিত শাহ তোমাকে নমস্কার করলেন বিশেষ করে। তো না, একদম শুরুতেই আমি দর্শকদের জন্য বলবো যে এই যে চার্জশিট ব্যাপারটা কি, চার্জশিট কি? চার্জশিটটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্যা। চার্জশিট হয় কি, ধরো মনে করো আমি কোথাও কোনো বিষয়ে অভিযুক্ত হলাম, আমার বিরুদ্ধে কি কি অভিযোগ। 15 বছর এই সরকারটা তো এখানে আছে প্রায়, এবং 15 বছরে সরকার যা যা অপরাধ করেছে একদম লেখা আছে। দেখো, প্রথম প্রচ্ছদেই ক্যাটেল স্মাগলিং, জব স্ক্যাম, কাট মানি, করাপশন ইন হসপিটাল, এডুকেশন সিস্টেম, ক্লোজ ফ্যাক্টরি, রাইস স্ক্যাম। অর্থাৎ এই যে কয়লা, যারা ভাত রুটি ছেড়ে কয়লা খেয়েছে, গরু খেয়েছে, বালি খেয়েছে, মানে অখাদ্য জিনিসগুলো যারা খেয়ে খেয়ে পেটটা মোটা করে নিয়েছে এবং সাধারণ মানুষের রুজি রুটি যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে পুরোটাই এই বইতে লেখা আছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রবলেম, এবং এই প্রবলেমের সলিউশন দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি, একটি রাজনৈতিক দল, বিরোধী দল, প্রধান বিরোধী দল। তারা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে এই সমস্যা আছে, এবং এই নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে, যেটা তারা কনফিডেন্ট, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেইছেন যে ওইসব আসবো বলবেন না, আমরা আসছি এবং 6 তারিখ আমরা সরকার করব। অর্থাৎ 6 মে ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী হন, আমরা অনেক রকম স্পেকুলেট করতেই পারি, কিন্তু যিনি মুখ্যমন্ত্রী হন তিনি কি কি সলিউশন দেবেন। মানুষ পশ্চিমবঙ্গে পরিত্রাণ যে চাইছে, তারা পরিত্রাণ চাইছে, পরিত্রাণের কারণগুলো কি কি, যে কি কি সমস্যা থেকে পরিত্রাণ চাইছে, সেইগুলো এতে লেখা আছে। ওকে, ভয়টা পশ্চিমবঙ্গে প্রথম না, ভয়টা হচ্ছে আমরা তো বামফ্রন্ট জমানায়, মানে যখন বামেদের একদম প্রবল দাপট, ওই সময়টা আমরা জন্মেছি, আমরা স্কুলে গেছি, কলেজে গেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, চাকরিও করেছি বাম আমলে। তো সেই সময়ও আমরা কিন্তু ভয় পেয়েছি, এবং আমরা 2011 সালে, যেটাকে একটা আমার যদি কোনো ভাষা তুমি একটা শব্দে যদি জানতে চাও, অভ্যুত্থানের মতোই মনে হয়েছিল 2011 সালে। কিছুটা যেন গণ অভ্যুত্থানের মতো, মানে বাড়াবাড়ি বলছি না, এটা আমার একদম গায়ে কাঁটা দেয় সত্যি ভাবতে গেলে, যে বামেদের যে ভয়, তাদের যে আরোপিত সমস্ত ব্যবস্থা। মানে ধরো আমি আর তুমি কথা বলছি কোথাও দোকানে বসে, যদি কোনোভাবে আমরা বামফ্রন্টের সমালোচনা করে ফেলি, আমাদেরকে কিন্তু পার্টি অফিসে তলব করা হতো। অজস্র ঘটনা আপনারা দেখেছেন, অজস্র ঘটনা। তো সেই ভয়টা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য মনে করলাম যে একটা বিকল্প দরকার। আমরা কিন্তু দেখিনি যে কে বেচারাম মান্না, কে মদন মিত্র, বা আমি কারো নাম করতে চাই না, যাদেরকে এখন স্কুল পাঠ্যে পড়ানো হয়, আমরা কিন্তু সেই সময় সিপিএম এর একটা বড় একদমই। তো আমরা সবাই মিলে, মানে দর্শক বন্ধুরা আপনারাও,
সবাই মিলে আমরা আনলাম, মানে তৃণমূলকে ক্ষমতায় আনলাম। এবার ভয়টা আতঙ্কে পরিণত হলো। আতঙ্কে পরিণত হলো কেন জানো তো? সরকারে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে পার্ক স্ট্রিটে একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা, তাকে গণধর্ষিতা হতে হলো। সুজেট সুজেট জর্ডন, তিনি প্রয়াত হয়েছেন। মূল অভিযুক্ত যে তার বান্ধবী পরে তৃণমূলের সাংসদ হয়ে গেলেন। বসিরহাট সেই শুরু একটা ইঙ্গিতের, আতঙ্কের শুরু, ভয়ের থেকে আতঙ্ক বলবো আমরা। দেখো, ভয় শব্দটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এবং এর সঙ্গে আমি যেটা যোগ করতে চাই যে পার্ক স্ট্রিটের পরে থামলো না এই ভয় বা আতঙ্ক। তারপরে কামদুনি, হাঁসখালি, নদিয়ার একাধিক ঘটনা, একদম দুর্গাপুরের ঘটনা পরপর ঘটেই চলেছে। কলকাতা, সাউথ হ্যাঁ, কলকাতা ল একদমই তাই। কলেজ, মানে গোটা হ্যাঁ, ঘটনা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমাদের সন্তানরা, তারা বাড়ির বাইরে বেরোলে, স্কুলে গেলে, কলেজে গেলে, বিশ্ববিদ্যালয়ে গেলে, আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব সবাই, মানে একটা এত ভয়ঙ্কর একটা আতঙ্ক আমাদের মধ্যে গ্রাস করে আছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করেছেন আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তৃণমূল কংগ্রেসকে, বলা ভালো মমতা ব্যানার্জিকে সরাসরি তিনি একটা চার্জশিট পেশ করেছেন, এবং চার্জশিটে যে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, পাতায় পাতায় অপশাসনের কথা লেখা আছে, অনুপ্রবেশ, সীমান্ত, জাল নোট, গরু পাচার, দেশের বিভিন্ন জায়গা থেকে যে অপকর্মগুলো পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে, আটকাতে পারছে না তৃণমূল কংগ্রেস। একদম রন্ধ্রে রন্ধ্রে সে কথা লেখা আছে, হতাশার খতিয়ান, নারীদের কথা, শিল্পের কথা, পাতায় পাতায় অবহেলিত জমি, ফসল উৎপাদন, কৃষকদের কথা, দুগ্ধ শিল্প, স্বাস্থ্য পরিষেবা, বোঝাই যাচ্ছে যে মানে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সংস্কৃতি, কৃষি সব গেছে গোল্লায়, সব 12টা বেজে গেছে। সেই জায়গা থেকে, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে, মানে সেই ভয় থেকে বেরিয়ে এসে মানুষ ভরসা করবেন কাকে? মানে শুধুমাত্র যে নেগেটিভ ভোট চাই, তৃণমূলকে চাই না, মানে যেটা, যে ভুলটা 11তে আমরা করে ফেলেছিলাম, যে আমরা বামফ্রন্টকে চাই না অতএব তৃণমূলকে চাই, কিন্তু আমরা জানলাম না, বুঝলাম না যে যেটা এখন শোনা যায়, চোরকে ঠেকাতে গিয়ে ডাকাতকে আনা হলো, মানে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার প্লেস। তো কি অবস্থাটা হলো 15 বছরে। তো আমি যেটা তোমার সঙ্গে আড্ডায় বা গল্পে আমি যেটা জানতে চাইছি, যে আজকে অমিত শাহকে তুমি প্রথম দেখছো না, ঠিক। এর আগে আমাদের সুযোগ হয়েছে বিজেপির একদম কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলার। সেখানে তুমি দেখেছো, কথা শুনেছো, মানে নরেন্দ্র মোদী বাদ দিয়ে মোটামুটি প্রায় সব নেতাকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। মোদিজিকে দেখেছি, কিন্তু একদম এত আলাপচারিতা কাছ থেকে করার খুব একটা এখনো সম্ভব হয়নি, এখনো সম্ভব হয়নি। তো যদি ভবিষ্যতে আমাদের কপালে থাকে, নিশ্চয়ই আমরা সেই চেষ্টা করব। আমি যেটা জানতে চাইছি পঙ্কজ, যে তুমি এর আগে প্রেস কনফারেন্স, আলাদা করে কথা বলা, জনসভায় বক্তৃতা শোনা, বেশ কয়েক দশক ধরে তুমি সাংবাদিকতার পেশায় আছো, তো আজকে কি কোথাও আলাদা মনে হয়েছে? আমি দিবঙ্কর দা, তোমার সঙ্গে যখন প্রথম দিন ভূপেন্দ্র যাদবের সঙ্গে হয়েছিল, আমি অনেক কথা বলি না, কিন্তু আজকে এটা রেফারেন্সের জন্য বলা প্রয়োজন আছে। ভূপেন্দ্র যাদব, মনে আছে তোমার প্রশ্নের উত্তরেই বলেছিলেন যে আমি, অর্থাৎ ভূপেন্দ্র যাদব যখন কলকাতায় এসেছিলেন তখন, মানে এটা কিন্তু প্রেস কনফারেন্স না, এটা আলাদা একটা, এটা আমাদের সঙ্গে একটা বৈঠক বলতে পারেন, একটা আলাপচারিতার বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ বা তার সঙ্গে মিটিং। রেকর্ডেড নয় একেবারে, যেটা কেউ জানে না, আমরা কয়েকজন ছিলাম, এবং সিলেক্টেড কয়েকজন ইউটিউবার আর কি। তো সেখানে ভূপেন্দ্র যাদব, তোমার মনে থাকবে, তোমার প্রশ্নের উত্তরেই বলেছিলেন যে তিনি যখন কলকাতায় আসেন তখন তিনি তার এক কলকাতায় পরিচিত ব্যবসায়ীকে ফোন করেছিলেন। তখন সেই ব্যবসায়ী বলেছিলেন যে এখানে 1%-ও বিজেপির চান্স নেই। তখন তিনি বলেছিলেন যে যদি আমি এসে এখানে কাজ করি, অর্থাৎ ভূপেন্দ্র যাদব যদি এখানে এসে কাজ করেন, তাহলে কত পার্সেন্ট হবে? তখন তিনি বলেছিলেন 10% মতন চান্স হতে পারে তুমি এলে। অর্থাৎ একজন ভালো নেতা এসে যদি মনোনিবেশ করে, বিজেপির ভোট কিছুটা হলেও বাড়বে, সরকারে হয়তো আসবে না। তখন তিনি বলেছিলেন তুমি 1 সেকেন্ডে 0 থেকে 10-এ পৌঁছেছ, আমাকে ক্ষমতায় আসতে গেলে 45% ভোট লাগবে, আমাকে আর 35-এর জন্য কাজ করতে হবে, ব্যাস আমার এইটুকু। তো অর্থাৎ ভালো মানুষ এলে, ভালো প্ল্যানিং হলে পরিবর্তন হয়। এবং আজকে বিশেষ করে তোমার প্রশ্নের একদম সরাসরি উত্তরে চলে যায়। অমিত শাহ, একজন আজকে দূরদর্শনের একজন সিনিয়র সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনারা ক্ষমতায় এলে, ব্যাস ওখানেই থামিয়ে দিয়ে অমিত শাহ বললেন ক্ষমতায় এলে বলবে না, ক্ষমতায় আসবো, 6 তারিখে শপথ নেবে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী।
একেবারে অমিত শাহ বলেছেন, অর্থাৎ কনফিডেন্স লেভেলটা চরম। কনফিডেন্স লেভেল নেতাদের এমনি এমনি হয় না। 2021-এরটা আমি বলবো, 2021-এরটা ছিল গ্যাস বেলুন। আজকে হেরে গেছে তো পার্টিটা, বলতে কোনো দ্বিধা নেই, হেরে গেছে, স্বাভাবিক, আমরা সবাই জানি। কিন্তু 2021-এ অতটা প্রস্তুত ছিল না, তখন একটা হাওয়া ছিল, সেই হাওয়ায় 3 থেকে 77 হয়ে গেছে। আরও বেশি হওয়া উচিত ছিল, 100-র কাছাকাছি যাওয়া উচিত ছিল, কিন্তু আইপ্যাকের বদমাইশির জন্য হয়নি। কিন্তু তখন পুরোটাই ছিল একটা বানোয়াট, আমরা আসছি 200 পার হয়ে যাবে, অমুক হবে। এবার কিন্তু বানোয়াট ব্যাপারটা নেই, এবার হচ্ছে পরিকল্পনা। তৃণমূলকে কোথায় কোথায় আঘাত দিতে হবে সেই পরিকল্পনা কিছুটা ইলেকশন কমিশন করেছে, ক্ষমতায় তাদের সাংবিধানিক ক্ষমতা হাতে নিয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবে। আর বাকিটা বিজেপি তাদের পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে কীভাবে ঘায়েল করতে হবে। তোমার মনে হবে যে প্রধানমন্ত্রী এলেন, বললেন সবকা হিসাব হোগা। প্রধানমন্ত্রী কখনো ভিন্ডিকটিভ কথা মঞ্চ থেকে বলেন না। এটা ঠিক ভারতবর্ষের যারা শত্রু, যারা রাষ্ট্রের ভিতরে এবং বাইরের শত্রু, তাদের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ডিকটিভ। মাওবাদীদের জন্য ভিন্ডিকটিভ, যারা দেশের ভিতরে খারাপ কাজ করছে তাদের জন্য ভিন্ডিকটিভ, আর পাকিস্তানে তো আননোন আর্মি তো আছে। তো যাই হোক, কিন্তু রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী ভিন্ডিকটিভ নন। অর্থাৎ কাউকে কিছু উড়িয়ে দেওয়া, যেটা কংগ্রেসের সময় হতো, হঠাৎ হঠাৎ করে গাছ থেকে পড়ে মরে যাওয়া, ছাদ থেকে পড়ে মরে যাওয়া, সেটা বিজেপি আমলে সেমন হয় না। কিন্তু বলেছেন সবকা হিসাব হোগা। এটা প্রধানমন্ত্রী কখন বলতে পারেন? যখন তিনি বুঝে গেছেন যে আর মমতার ফেরার রাস্তা নেই, আমরা আসবই। কারণ তিনি জানেন যে ক্ষমতায় না এলে আমাদের কর্মীর সাথে কি হবে। 21 আমরা কেউ ভুলে যাইনি, অর্থাৎ আমাদের কর্মীরা সেফ আছে, এবার আমরা ক্ষমতায় আসছি। এবং সেটাই প্রধানমন্ত্রীর বক্তব্যে আগে যখন প্রধানমন্ত্রী এসেছে আমরা শুনলাম, এবং অমিত শাহ পরিষ্কার বলছেন মুখ্যমন্ত্রী আমাদের হবে, সেইভাবেই ক্যান্ডিডেট তৈরি করা হয়েছে। এবং যা ইলেকশন কমিশন করার ইলেকশন কমিশন করছে, যা বিজেপির করা সেটা বিজেপি করছে, বাকি সমঝদার কো ইশারা কাফি। না দেখো, এর আগে মানে জাস্ট এর আগে মাসখানেক আগে সম্ভবত উনি ওয়েস্টিনে এসেছিলেন, সল্টলেকের। না, ওটা অল্টেয়ার ছিল, অল্টেয়ার হোটেলে এসেছিলেন। তারপরে আজকে উনি নিউ টাউনের নভোটেল বলে একটি হোটেলে। তো দুটো জায়গায় না মানে যেটা উল্লেখ করতেই হবে, দর্শকরা তো শুধু টিভিতে দেখেন যে জায়গাটা বা ফেসবুক লাইভে দেখেন, মানে টিভিতে বলা হয় কি হয় তারা হোটেল কাট কাট দেখানো হয়। না, আমি বলতে চাইছি যে একদম ওই ফ্রেমটুকুই ওনারা দেখতে পান আর কি। কিন্তু তার বাইরে কিছু, তার আগে পরে কি হয় সেটাও তো আমাদের জানানো উচিত। তো খুব মজার ব্যাপার হলো যে যখন আমরা বসেছিলাম তখন অমিত শাহ প্রেস মিট শেষ করে উনি এগিয়ে এলেন আমাদের দিকে। একদম 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 তোমার সঙ্গে মানে একেবারে প্রণাম। আমি বললাম যে প্রণাম অমিত জি। উনি বললেন প্রণাম। তো তারপরে দু একটা কথাও বলার সুযোগ পেয়েছিলাম, মানে ওয়েস্টিনেও পেয়েছিলাম, আজকেও হয়েছে। তো আমার না এত কাছ থেকে দেখা এবং তার চোখ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে একদমই তার যে কনফিডেন্স লেভেলটা, তার যে এতটা বেশি, আমার মনে হচ্ছিল যে হ্যাঁ এবার কিছু একটা হবে। এটা কিন্তু আমরা 24-এ দেখতে পাইনি। না না না, কয়েক বছর মানে জাস্ট হলো আর কি, 1.5 বছর। আমি না যত লিডারকে দেখেছি, ধরো যারা জননেতা, অবশ্যই ধরো শুভেন্দু অধিকারীকে তো আমরা খুব কাছ থেকে মেশার সুযোগ পাই। এর বাইরে ধরো যোগী আদিত্যনাথ, হ্যাঁ যোগী আদিত্যনাথের সঙ্গে সুযোগ হয়েছে। তো আমি দেখেছি এদের মধ্যে না একটা ম্যাগনেটিক পার্সোনালিটি থাকে, মানে একটা মানুষকে সম্মোহিত করে দেওয়ার মতো একটা ব্যাপার ওদের মধ্যে আছে। তো অনেক সময় তাকে নিয়ে আলাদা করে এআই দিয়ে নাকি কিভাবে করে জানি না, ফটোশপে কিভাবে একটা ভয়ঙ্কর একটা চোখ, হ্যাঁ কিরকম একটা ড্রাকুলা সাজানোর চেষ্টা করা হয়, শয়তান সাজানোর চেষ্টা করা হয়, করে তাদের সোশ্যাল মিডিয়া ডিজিটাল যোদ্ধা বুদ্ধা কি সব আছে ওরা করে একদমই। কিন্তু অমিত শাহকে যতটা ওইভাবে রাক্ষসের মতো বানানো হয়, হ্যাঁ এটা কুল পার্সোনালিটি, খুব হাসিমুখ মানুষ, একদমই হাসি মুখ। সাধারণত গুজরাটি মানুষরা খুব হাসিমুখ হন, হাসমুখ বলা হয়, হাসমুখ। হ্যাঁ, তো এরকম হাসমুখ ওনারা। তো আমি বললাম বলতে বাধ্য হলাম। দেখো যেভাবে দেখছি যে 14 তারিখে প্রধানমন্ত্রী এলেন, 15 তারিখে ভোট ঘোষণা হলো, 15 মার্চে, এবং রাতেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল হয়ে গেল। তার পরের দিন বদল হলো ডিজিপি আর কারেকশনালের ডিজি, কলকাতা পুলিশের সিপি। তারপর থেকে সিলসিলা জারি থাকলো এসপি, ডিএম, এইসব পর্যন্ত। কিন্তু আমি যেটা বললাম যে অমিতজি এই যে নিচের লেভেলে, মানে এগুলো কোনো রেকর্ডেড না। কিন্তু দেখো আলাদা করে পডকাস্ট করার মানে হচ্ছে, আমার মনে হয় এটাই যে যা হয়েছে তার পিছনে কি হয়েছে, আগে কি হয়েছে, যেটা যে খবরটা কোথাও ছাপা হবে না, যে খবরটা কোথাও দেখানো হবে না, সেই কথাগুলো অন্তত আমাদের জানানো উচিত। তো এটা তো রেকর্ডেড নয়। এই জন্যই আমি আলোচনা করছি যে আমি বললাম যে
ওপরের দিকে তো হয়েছে, ইসি তো ঠিক কাজ করছে। এই যে একদম নিচের দিকে যারা অ্যাকচুয়ালি খেলে, প্রিসাইডিং পোলিং অফিসারদেরকে নিয়ে যারা মানে খেলে, আমি বলছি বিডিও, ওসি, আইসি, হ্যাঁ মানে যে লেভেলটা যারা রয়েছে অ্যাকচুয়ালি ভোট করায় বলতে চাইছো তুমি আর কি। ভোট করায়, এবং তারা হচ্ছে খুব ডিভোটেড, তারা হচ্ছে হ্যাঁ। ডেডিকেটেড, মানে বাংলা শব্দে চটি চাটা, সংবিধানের শপথ না নিয়ে তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোর শপথ যারা নেয় ভীষণভাবে আর কি। চটি চাটা, হ্যাঁ তাদের কি হবে। তো উনি না মানে এত ইঙ্গিতপূর্ণ ভাবে হাসলেন আমাদেরকে তাকিয়ে। ও তো দেখো স্বরাষ্ট্রমন্ত্রী, হিসাব হোগা বলেছিলেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে অমিত শাহ, তাকে আমি বলার সাহস করে, সাহসটা তো দেখিয়েছি। এবং উনি কিন্তু খুব মন দিয়ে শুনলেন, শুনে এত ইঙ্গিতপূর্ণ ভাবে হাসলেন। এবং যা যা কিছু অন্যান্য ছোটখাটো আমাদের যা পরিচিতি আছে, কানেকশন আছে, সেখান থেকে যা জানতে পারছি যে খুব তাড়াতাড়ি হিসাবটা হবে। হ্যাঁ মানে এদের কপালে মানে শনি নাচছে আর কি বলা যায়, কপাল ভালো নয়, গ্রহ নক্ষত্র খারাপ। আর আমার মনে হয় এখানেই আলাদা, মানে 2011-র পর থেকে যতগুলো ভোট হয়েছে, 16-তে, 21-এ, তারপরে লোকসভা ভোট যতগুলো হয়েছে, দেখো একটা খুব অদ্ভুত ছবি সকাল থেকে তুমি দেখেছো। গতকালকে দক্ষিণ 24 পরগনার একটা জায়গায়, সম্ভবত কুলতলি, সেখানে তৃণমূলের যে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, হ্যাঁ মানে কি একটা বলে না যে কাঁঠালের আমসত্ত্বের মতো মনে হয় আমার কাছে, যে হয় ভাই আঞ্চলিক তো আঞ্চলিক, নলে তো যাই হোক। এবারে অভিষেক ব্যানার্জির একটা সভা ছিল, অভিষেক ব্যানার্জি বক্তৃতা দিচ্ছেন, 7 লাখের বেশি ভোটে জেতা একজন এমপি, তার এলাকার একটা জায়গায় বিকেল 4টের পরে সভা, রোদ টোদ কিছু নেই, একদম খুব কুল, এখন বসন্তকাল, চৈত্র মাস, ফুরফুরে হাওয়া, কি সুন্দর। তারপরে ওর সভা মানে তো দেখার মতো, মানে সেই হেলিকপ্টার যাবে, তারপরে 3 স্টার 5 স্টার কোয়ালিটির সমস্ত মঞ্চ, 10,000 পুলিশ থাকবে। হ্যাঁ কিন্তু কি অবস্থা জানো, মানে তুমি তো দেখেছো, হ্যাঁ আগুন লেগে গেছিল। না 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 আমি বলছি ফাঁকাটা বলছি, ফাঁকা, পুরো ফাঁকা, পিছনে নীল নীল সব চেয়ার গুলো। দর্শকদের আমি সম্ভব হলে এই ভিডিওর মাঝখানে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, পুরো ফাঁকা। কেন বলো তো, মানে রহস্যটা কি? আসলে আমি মানে রহস্য বলতে রহস্যটা একদম পরিষ্কার, লোক হচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে এর জন্যই সভা করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যদি লোক না হয় তাহলে তো একেবারে ইঙ্গিতটা পরিষ্কার হয়ে যাবে, ছবিটা এখনই পরিষ্কার হয়ে যাবে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন না। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে খারাপ লাগছে, কিন্তু বলির পাঠা বানিয়ে দিয়েছেন, যা তুই প্রচার কর, তোর ঘরে কাঁঠালটা ভাঙবো। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল কাঁঠাল ভাঙতে ভালোবাসেন। মনে আছে দিল্লিতে একটা সভা হয়েছিল, তখন মুকুল রায় পাওয়ারে ছিলেন, তো সেই সময় প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছিল সেই সময়, তবে তিনি দিল্লিতে সভা করালেন। সেই সময় অরবিন্দ কেজরিওয়ালের যিনি গুরুজি ছিলেন আর কি, আন্না হাজারে তার নাম, আন্না হাজারে কে সামনে আনা হলো, আন্না হাজারে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়টা সভা করলেন, মাছি তাড়ানোর মতনও লোক হয়নি। হ্যাঁ, তো সেই সময় মুকুল রায়ের ঘাড়ে কাঁঠাল ভাঙা হলো, তারপর মুকুল রায় নির্বাসিত হলেন, তারপর খোলা হাওয়া থেকে বিজেপি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কাঁঠাল ভাঙার রাজনীতি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় তিনি কাঁঠাল ভাঙতে চাইছেন। দেখুন, রাজনীতিতে ভাই ভাতিজা ছেলে এসব কোনো বড় ব্যাপার নেই। অতীতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ছেলের হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেরকমভাবেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তো লোক হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের কারো সভায় লোক হচ্ছে না, অনেকে সভা সমিতি করছে না, কোনো রকমের পয়সা করে দিয়ে কিছু কিছু র্যালি করাচ্ছে বিভিন্ন জায়গায়, কালারফুল র্যালি, সেখানেও কর্মী সমর্থকের থেকে ঢাক বাজনা বেশি কালারফুল করার জন্য, খাজনার থেকে বাজনা বেশি হচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক না হওয়া খুব খারাপ ইঙ্গিত। একটা শাসক দল 15 বছর দাদা ক্ষমতায় আছে, চর্বি জমবে ঠিক আছে, কিন্তু পয়সাও তো প্রচুর কামিয়েছে, সে পয়সা দিয়ে তো লোক আনতে পারে। এটা তো ফিশ ফ্রাই, একটা নিপ পাইট কী সব বলে জানি না, তো সেই সব দিয়ে তো লোক আনে 200-500 টাকা দিয়ে, সেই ছবিও ভাইরাল হয়, কিন্তু এটা দিয়ে তো লোক আনা যেত। আচ্ছা পঙ্কজ, আমার না তোমার কথা এক্ষুনি আমার একটা নতুন পয়েন্ট মাথায় এলো, তো আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যে যেভাবে নাকা চেকিং চলছে, মানে সে তো মর্মান্তিক। প্রত্যেকটা জেলা সদরে, দর্শক বন্ধুরা আপনারা দেখছেন, শহর কলকাতা তো বটেই, মিউনিসিপ্যাল এলাকা তো বটেই, গ্রামীণ রাস্তাতেও নাকা চেকিং, এবং বর্ডার তো বটেই। এই যে রাজ্যপালটা এসছে না, RN রবি, এ তো মানে ইন্টেলিজেন্সের লোক, ইনি বেশ কয়েকটা বৈঠক করেছেন একদম ইন্টেলিজেন্সের কর্তাদের সঙ্গে, এবং অবশ্যই BSF আছে তার মধ্যে, সবার সঙ্গে একটা করে বৈঠক হয়ে গেছে, প্রত্যেক দিনই চলছে দফায় দফায়। তো ফলে ওই বাংলাদেশ থেকে বা নেপাল থেকে ভুটান থেকে ঢুকিয়ে দেবো ট্যাঙ্কে করে, এইখানেই আমার প্রশ্ন, লোক না হওয়ার পিছনে কি তাহলে ওই ক্যাশ টাকাটা পাচ্ছে না, এটা একটা অন্যতম বড় কারণ হতে পারে? মদটা আনতে পারছে না অবৈধভাবে, মানে কিছু তো একটা রহস্য আছে, লোক যাচ্ছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন যে এই যে বদল হচ্ছে না,
এরা ক্যাশ টাকা ঢুকিয়ে দেবে, গাঁজা ঢুকিয়ে দেবে। আসলে ওরা ক্যাশ টাকা ঢুকিয়ে দেবে না, যাদের ঢোকাবার কথা ছিল তারা আর ঢোকাতে পারছে না। বিশ্বাস করবে না, এই শেষ এক সপ্তাহের মধ্যে আমার নিজের গাড়ি, তোমাদের আশীর্বাদে, দর্শকদের আশীর্বাদে একটা ছোট্ট গাড়ি কিনতে পেরেছি আর কি, এত ভালোবাসা। তো মানে ইউটিউব থেকে? একদম ইউটিউবের পয়সা থেকে, ক্যাশ ইনকাম, আমি একদম ক্লিন। কেউ চাইলে আমার উপরে তদন্ত করাতেই পারে না, আমাদের তো রেমিটেন্স মানি বলা আমাদের যা হয়, আছে সব সব অ্যাকাউন্টে ডলারে। আছে, হ্যাঁ। আর তার হিসেব আছে এবং আইটি ফাইল করি, সব গভর্নমেন্টের কাছে ক্লিয়ার আছে। তো আমার গাড়িটা গত এক সপ্তাহে দুবার নাকা চেকিং হয়েছে, কেউ কোনো খারাপ ব্যবহার করেনি, বিশ্বাস করবে না। জাস্ট দাঁড় করালো ভালোভাবে খুব, এবং সেন্ট্রাল ফোর্স আর কি দাঁড় করিয়েছে। জাস্ট জিজ্ঞেস করলো কোথায় যাবেন, আমি উত্তর দিয়েছি এখানে যাব। বললেন একটু ডিকিটা খুলে দিন, খুলে দিয়েছি নিট অ্যান্ড ক্লিন, আর কোনো রকমের অসুবিধা হয়নি, জাস্ট নাম্বার প্লেটটা চেক করে নেওয়া হয়। কোনো রকম তারা বদমাইশি করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন বিএসএফ অত্যাচার করে, শ্লীলতাহানি করে, বিশ্বাস করবে না, এরা পুলিশের থেকে ভালো আচরণ, অনেক ভালো আচরণ। এবং জাস্ট এদের একটাই বিষয় যে কোনো বাজে জিনিস যেন না ঢোকে ভাই। তুমি ভালোভাবে যেখানে খুশি ঘুরতে যাও, যেখানে খুশি যাও, কোনো আপত্তি নেই, তুমি অবৈধ কাজে ভাই লিপ্ত হয়েও না। এবার তোমার প্রশ্নের উত্তরটা এখানে, অবৈধ কাজে লিপ্ত না হলে তৃণমূল কংগ্রেসে তো বারবারন্ত হবে না। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কে যে টাইট দেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরেই টাইট দেওয়া হচ্ছে। আমরা ভাবছি ভাইপো কেন গ্রেপ্তার হচ্ছে না, জেঠিমা কেন গ্রেপ্তার হচ্ছে না, পিসিমা কেন গ্রেপ্তার হচ্ছে না। বিজেপির প্ল্যানটা আবার অন্যরকম। বিজেপি হচ্ছে কিরকম, ওই ইঁদুর তুমি ধরে ফেলেছো খাঁচার মধ্যে, এবার তুমি তাকে রোস্ট করে মারবে না জলে পুড়িয়ে মারবে তোমার উপরে। হয়েছেটা কি এ কদিনে দেখো, 1-1.5 বছর ধরে কন্টিনিউ রেড হচ্ছে। মানে আমরা ভাবছি যে ভুলভালে কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। কোনো একটা ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, মেজো সেজো ছোট ব্যবসায়ীদের ধরা হচ্ছে। ব্যবসায়ীদের ধরে তাদের যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, তাদের সার্চ করা, তাদের ভয় দেখানো, এদের মাধ্যমে হয়েছে কি, যে তৃণমূলের যে চ্যানেলে টাকাটা ঢুকতো সেই টাকাটা আর নেই, সেই টাকা বন্ধ হয়ে গেছে। 1.5 বছর ধরে ক্যাশ ফ্লো নেই, ভোটের সময় ক্যাশ ফ্লো নেই। আরে ক্যাশ ছাড়া কি কোনো রাজনৈতিক দল চলে নাকি? যে কোনো রাজনৈতিক দল। এবার তৃণমূলের ক্যাশ নেই, হাতে ক্যাশ নেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ওই এসআইআর এর যে ছবি এঁকেছেন তিনি, হ্যাঁ, ওই টাকা দিয়ে তো আর দল চলবে না, বই লেখার টাকা দিয়ে দল চলবে না। ওটা ব্যক্তিগত ইনকাম কারো হতে পারে, কেউ ব্যক্তিগতভাবে, কিন্তু দল চালাতে গেলে যে একটা হিউজ টাকা লাগে, দিস ইজ রিয়ালিটি ইন আওয়ার ডেমোক্রেসি, সেটা আর নেই। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন আলফাল বকছেন, ভুলভাল না, বকছেন। আমি তো শুনলাম যে হেলিকপ্টারও ভাড়া যেগুলো চলছে এখন, ভাইপো হ্যাঁ, পিসি ভাইপো খুঁজছেন আর কি, তো তার তো বিরাট খরচ, হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ। তো সেখানে নাকি টান পড়ে গেছে, মানে তুমি যেটা বললে এটা এটা একদমই ফ্যাক্ট যে টাকায় টান পড়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখন উনি চাইছেন যেন তেন প্রকারেণ, তুমি দেখো বেশ কয়েকটা উনি খুব কম সভা করছেন, মাঝে মধ্যে আকাশে থেকে নামতে পারছেন না প্রাকৃতিক কারণে। না না, এটা 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 আমি এক সেকেন্ড আমি বলিনি, মানে এটা এক রকমের ইঙ্গিত হতে পারে, কিন্তু তুমি তোমার মতন ব্যাখ্যা দিতেই পারো, এক এক রকম ব্যাখ্যা হতেই পারে। আমার মনে হয়েছে যেটা, যে দেখো ভাইপোর সভায় আগুন, পিসি আকাশে চক্কর খাচ্ছেন। পিসি ভাইপোর যে গ্রহ নক্ষত্র ভালো নয়, এটা কোনো ঈশ্বরীয় কোনো আছে ইঙ্গিত? আছে আছে হ্যাঁ, আছে। নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? তোমাকে আমি ঘটনাগুলো বলি। দেখো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিষয়টা হচ্ছে এইবারের পুজোর সময়, মানে দুর্গোৎসবের সময়, উনি তো গেলেন ওই বোরখা পরে, না কি বলে, হিজাব, ঘুমটা পরা, বাবা ওইসব আমরা তো জানি না, মানে হিজাব সম্ভবত উনি পরে টরে গেলেন, হিজাবের মতো করে মোট ফিতে কথা হচ্ছে, কাটলেন। সাধারণত ধর্মপ্রাণ ইসলামিক মহিলারা যেভাবে তাদের ধর্মীয় আচরণ করেন, সেরকম ভাবে তিনি দুর্গাপুজো ওনার করতে পড়ার চাইলেন। কথা না, মানে হ্যাঁ। উনি ওনার খুশি করতে গিয়ে পড়েছেন, এটা তো পরিষ্কার। তো উনি সেটা খুশি করতে গিয়ে পড়েছেন, তারপরে আমরা দেখলাম যে কলকাতা ভেসে গেল, নিরীহ মানুষের প্রাণ গেল, একেবারে নিরীহ মানুষের প্রাণ গেল। তো একটা পাপ তো কোথাও হয়, মানে ধরো দেখবে পরিবারের প্রধান কোনো খারাপ কাজ করলে পরিবারের অন্যান্য সদস্যদের উপরেও তার একটা জের পড়ে, এটা হয়, এটা আমি বিশ্বাস করি। আমরা আসলে একদম চূড়ান্ত ঈশ্বর বিশ্বাসী, তো ফলে আমার সংস্কার এটাই, আমার তাই মনে হয়েছে যে উনি ওই পাপটা করেছিলেন বলেই কলকাতা ভেসে গেল, কলকাতা শহরে বেশ কয়েকজন নিরীহ লোকের প্রাণ চলে গেল। তারপরে উনি যেটা করলেন যে হিন্দুদেরকে গালাগালি দেওয়াটা আরো বাড়িয়ে দিলেন, হিন্দুদেরকে গালাগালি দেওয়া। দেখো আজকেও উনি হিন্দুদেরকে গালাগালি দিয়েছেন, ঈদের মঞ্চ থেকেও দিয়েছেন, ঈদের মঞ্চ থেকে। হ্যাঁ, আজকে উনি যেটা বলেছেন যে এই শামশেরগঞ্জে যা হয়েছে কালকে, হ্যাঁ 2-4 ঘা বাটাম পড়েছে, এটা ঠিকই, মানে মুর্শিদাবাদে ওই ধুলিয়ানে আর শামশেরগঞ্জে তুমি একতরফা মেরে যাবে, জঙ্গিপুরে কালকে যেটা হয়েছে 2-4 ঘা বাটাম পড়েছে। কেন পড়েছে তার পেছনেও কারণ আছে। আমি কালকে একটা এপিসোড করে জানিয়েছিলাম যে দেখো, একটা ধর্মীয় মিছিল যাচ্ছে, শোভাযাত্রা যাচ্ছে, তো তোমরা ভাই পাথর ছুড়বে কেন? এটা তো পশ্চিমবঙ্গের মানে একদম একটা ঘটনা ইসলামিক পতাকা টাঙানো আছে, সেটা কেউ হাত দেয়নি। রামনবমীর যারা শোভাযাত্রা যাচ্ছিলেন তারা উঠে একটা গেরুয়া ধ্বজ, গেরুয়া পতাকা লাগিয়েছে।
ওরা উঠে গেরুয়া পতাকাটা ফেলে দিল। খুব 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 খারাপ ভাবে ফেললো, সেটা খারাপভাবে ফেললো। অপমানজনক ভাবে না ফেলবে কেন, মানে সেটা পিসির কাছে ঠিক আছে, মমতা ব্যানার্জির কাছে ঠিক আছে। মালদা মোথাবাড়ির সময় তিনি চুপ থাকেন, অথচ গতকাল তিনি খুব এক্সপ্রেসিভ হয়ে গেলেন। মহেশতলা, মোথাবাড়ি, কালিয়াগঞ্জ, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মানে কত নাম নেবে, ভাঙড়, সব ঠিক আছে, কিন্তু কালকে ওই জঙ্গিপুরে ওখানে কেন দোকানে হলো? আরে বাবা, লোকে ঢিল মারলে কি করবে? ওরা পুষ্পবৃষ্টি করবে। একটা রিটালিয়েশন তো হয়, এ তো তাৎক্ষণিক, মানে কারো তো প্রাণ যায়নি। এবং সেটা হলেও তিনি তো এখনো বিদায়ী মুখ্যমন্ত্রী হলেও তিনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের এখনো প্রধান। তিনি মুখে যে আড়ম্বর করছেন সেটা না করে তিনি পুলিশ পাঠিয়ে তো এটাকে কন্ট্রোল করতে পারতেন, তাই না? একদমই। এখনো তো তার হাতে ক্ষমতা রয়েছে। আমি ধরে নিলাম পুলিশ সিলেকশন কমিশনের হাতে, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন পুলিশ আর আমার কথা শুনছে না। আরে ভাই, তোমার তৃণমূল কংগ্রেসের এমএলএরা কি করছিল? তারা কি কেশোৎপাদনের উৎপাদনে ব্যস্ত ছিল নাকি? সেখানে তাদেরকে দিয়ে তুমি শান্তি মিছিল, শান্তি বাহিনী এত করতে পারো, সেখানে তো গিয়ে হাত জোর করে বলতে পারতো যে ভাই তোমরা গন্ডগোল করো না। এইটুকু তো তৃণমূল কংগ্রেস করতে পারতো। আর তুমি দেখো, এই প্রসঙ্গেই আমাদের মাথায় রাখতে হবে যে সাপ্লিমেন্টারি লিস্ট যেগুলো বেরোচ্ছে না, আজকে কোচবিহারে বিরাট ঝামেলা হয়েছে। এই লিস্টটা কবে বেরোবে, বিজেপির কেন তালিকা প্রকাশ হচ্ছে না, ওনার মাথা ব্যথা। ওনার আসল উদ্দেশ্যটা কি এটাই যে লিস্টটা যেই বেরোবে সঙ্গে সঙ্গে আমি একটা ঝামেলা লাগিয়ে দেবো। ঈদের আগে কিন্তু এই জন্য লিস্টটা বের করেনি, মানে ইলেকশন কমিশন। দেখো ওই যে কি একটা আছে না, তুমি চলো ডালে ডালে, আমি চলি শিরায় বা পাতায় পাতায়, তুমি একাই শেয়ানা, অনেক শেয়ানা বসে আছে দিল্লিতে। একদম একদম একদম, তাহলে এরা শিশু। হ্যাঁ, মানে ছেড়ে দিয়েছিল বা ছেড়ে রেখেছিল, ভেবেছিল ঠিক আছে গণতন্ত্রের স্বার্থে ছেড়ে রাখে। একটা বয়স্ক লোক বকছে পাগলির মতো, উন্মাদের মতো, সে বকছে, মানে পাত্তা দেয় না ওনাকে কেউ পাত্তা দেয় না। যে আমাদের রাজ্যের সীমানা পেরিয়ে গেলেই তুমি শুনতে পাবে, আমাদের রাজ্যেও এখন শোনা যাচ্ছে চায়ের দোকানে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ক্লাবে, তুমি সব জায়গায় দেখবে তুমি একটা এমন সব টার্ম ব্যবহার করা হয় না, মানে সেগুলো বলতে পারবো না আমরা, মানে ওনার সম্বন্ধে বিশেষণের যে তীব্রতা ইউটিউবের গাইডলাইনে বা আমাদের সেগুলো আটকে বিচারে বাধা পড়বে। হ্যাঁ, তো এবারে মমতা ব্যানার্জি তো নিজেকে বিরাট শেয়ানা মনে করেন আর কি। তো তিনি ভাবলেন যে ঈদের আগে একটু ক্যাচালটা যদি সাপ্লিমেন্টারি লিস্টটা ওরা বের করুক, তারপরে আমি দেখছি, তারপর আমার ভোট ব্যাংকটা বাড়িয়ে নেব। হ্যাঁ, করলো না, গেল। আর উনি যেটা বলছেন প্রকাশ্যে যে আমার সবকিছু ক্ষমতা কেড়ে নিয়েছে, সত্যি কেড়ে নিয়েছে, বুঝলে তো? ওই যে তুমি বলো তো, মানে একটা মহিলা বয়স্ক, দেখো আমাদের চেয়ে অনেক বড় বয়সে, অবশ্যই বড়, 50 বছরের বেশি রাজনীতি করছেন। তো সে যে ধরনের রাজনীতি করুন, উনি যে ধরনের রাজনীতি করেন সেটা রাজনীতি না, সেটা অন্য ধরনের কিছু নীতি হতে পারে। তো যাই হোক, উনি করেছেন। উনি তারপরে স্বপ্ন দেখিয়ে বা দুঃস্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছেন, 3 বার ক্ষমতায় আছেন। আমি যেটা বলতে চাইছি, তুমি কোনোদিন দেখেছো যে এরকম চোখের তলায় কালি, শিরা বেরিয়ে গেছে, এবার চুলটা কলপ দিয়ে কালো করে দেবে, বোঝাই যায়। এবার অনেক প্লাস্টিক সার্জারি বা কি সব আছে রোবোটিক সার্জারি করে টোরে মুখ টুকগুলো মেকআপ টেকআপ করে, ঠিক আছে। কিন্তু ওনার যে দুশ্চিন্তা, ওনার যে আতঙ্ক, ওনার যে নির্ঘুম রাত্রি, সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে তার জন্য আলাদা পিএইচডি বা নাসার সায়েন্টিস্ট হতে হবে না। প্রত্যেকটা মানুষ এখন বুঝে যাচ্ছে যে এ যাচ্ছে, কেউ আর ভয় করছে না, লোকে বলতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে। একটু আগেই আমরা যখন আসছিলাম, আমাদের এক দোকানদারের ওখানে আমরা গিয়ে একটা জিনিস কিনলাম, তখন তিনিও বলছেন দাদা কি ভাবছেন। একদম, মানে ওরাও উদ্গ্রীব, আমরাও একটু ভাষা ভাবে বললাম যে আপনারা যেটা চাইছেন আমরাও সেটা চাইছি। কোনো রাগঢাক না করে তিনি বললেন দাদা যাচ্ছে তো। একদম, মানে তারাও বুঝিয়ে দিয়েছে, ব্যবসায়ী, তারা ভয় পায় সাধারণত রাজনীতির কথা বলতে, কিন্তু তারাও বলছে যে ব্যবসা করা যাচ্ছে না, সাধারণ মানুষ পরিত্রাণ চাইছে, বোঝা যাচ্ছে। মানে রাস্তায় বেরোলেই একেবারে তার জন্য, মানে কি বলবো, এর জন্য কোনো সার্ভে করতে লাগছে না, মানুষই আমাদের হয়ে সার্ভে করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, মানে একদম শুরু সাবজেক্টে আমরা যেটা বলছি যে ভয় না ভরসা, তার মানে ভয়টা কেটে গিয়ে ভরসা পাচ্ছে মানুষ। একদম ভরসা পাচ্ছে, কিন্তু অন্য কোথাও না। মানে সেই ফেলে আসা সরকার, সিপিআইএম বা এখন অধুনা আইএসএফ বা হুমায়ুন কবির বা আসাদুদ্দিন ওয়েসি, মানে এগুলোর একটা আলাদা ছোট ছোট হয়তো পকেট ভোট নিশ্চয়ই আছে, কিন্তু মূল ভরসাটা সম্ভবত ভারতীয় জনতা পার্টি এই এদের উপরেই পাচ্ছে। এই কারণে এই ম্যাপটা, ছবিটা হচ্ছে খুব একটা, মানে কি বলবো, সাংকেতিক ছবি আর একদমই। পশ্চিমবাংলার মাটি গেরুয়া হয়ে গেছে এবং সেখানে পদ্ম ফুল ফুটছে। মাটিটা বড় রুক্ষ, এই মাটিতে বৃষ্টির প্রয়োজন আছে, যেটা নতুন সরকার সেই বৃষ্টি
আমাদেরকে দেবে, এরকমটাই আশা রাখা যায়, বা তারা ভরসা যোগাচ্ছেন। কারণ এবারের আর ভোটে তারা সরাসরি কোনো ব্যক্তি আক্রমণ করছেন না। আগে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলি যারা বিরোধী ছিল, কংগ্রেস হোক বা সিপিএম হোক বা বিজেপিও প্রথম দিকে 2011 থেকে 14-16 অব্দি আমরা বললে একটা ব্যক্তি আক্রমণের ঝড় ছিল। এবার ব্যক্তি আক্রমণ নয়, মানুষের যা সমস্যা সেটাকে তুলে ধরেই বিজেপি ক্ষমতায় আসতে চাইছে। এবং স্বাভাবিকভাবেই তো আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো একটা সরকার বা একটা বিরোধী দলের কাছে সবসময় এটাই আশা করি, সরকার আমাদের পরিষেবা দেবে, সরকার আমাদের কথা শুনবে। বিরোধী দলের কাছে আমরা আশা করি যে সরকার আমাদের যে ইস্যুগুলোকে তুলে ধরবে। মমতা খারাপ, শুভেন্দু খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, মানুষ এগুলো শুনতে চায় না। মানুষ শুনতে চায় আমার সমস্যার কথা। আর বিজেপি এই পাতায় পাতায় সেই সমস্যার কথাই কিন্তু এবার তুলে ধরেছে। ফলে এবার বিজেপির যে লাইন অফ অ্যাকশন, কর্মপদ্ধতি, সেটা কিন্তু অনেক বেশি গঠনমূলক। তুমি এই বিষয়ে কি বলবে? না, গঠনমূলক তো বটেই, পাশাপাশি একদম প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, তুমি যেটা উল্লেখ করলে যে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা হিসাব সব একসাথে হবে, এটাও কিন্তু হবে। মানে আজকে অমিত শাহ যেটা বলে গেলেন যে আমরা মাটি খুঁড়েও বের করে আনবো। হ্যাঁ, একদম। যে যত বড়ই হও না কেন, সে তুমি কত বড় মাতব্বর, কত বড় ফেরেববাজ, কত বড় চোর, কত বড় দুষ্কৃতী বা কত বড় নেতা, ওইসব কিছু গুরুত্ব পাবে না, ওইসব কোনো মাথায় রাখবে না। তো আমার ধারণা 6 তারিখে সরকারটা হবে, 6 তারিখে সরকারটা হবে। এবং ইঙ্গিতপূর্ণভাবে ডেটটাও বলে দিলেন কবে শপথ গ্রহণের অনুষ্ঠান, ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে এবং সেই শপথ গ্রহণটা কবে হবে সেটাও কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলে দিয়েছেন আগে ভাগে। দেখো, আরেকটা জিনিস, মানে আমরা আগ বাড়িয়ে হয়তো স্পেকুলেশন করাটা কতটা বাড়াবাড়ি হবে জানি না। আমার যেটা আরেকটা মনে হয়েছে যে ধরো আজকে প্রায় ঘন্টা দেড়েকের তার প্রেস মিটটা ছিল, ওখানে না তিনি 3বার শুভেন্দু অধিকারীর নাম বলেছেন, 3বার, আর কিন্তু কোনো নেতার নাম বলেনি। উনি উল্লেখ করেছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলা হয়েছে, আমাদের এটাও বলেছেন যার নেতৃত্বে আমাদের বিধানসভায় কাজ চলছে আর কি, মানে প্রায় প্রত্যেকটা বিধানসভা। এবং দেখো, গত বছর মার্চ মাসে প্রথম মানে নির্বাচনী যে প্রচার, আমার চ্যানেলটা, তোমারও চ্যানেল আরেকটু হয়তো বয়সটা বেশি, আমার চ্যানেল হচ্ছে 25শে মার্চে আমি যাত্রা শুরু করেছিলাম। তো 25শে মার্চে প্রথম ভিডিওটা যদি দর্শকরা দেখেন বা আমরাও যদি আবার দেখি, ফিরে দেখি, ওই দিনই শুভেন্দু অধিকারী তিনি একদম যে সভাটা করেছিলেন হলদিয়ায় আর কি, পূর্ব মেদিনীপুরে হলদিয়ায়, একদম আমার মনে হয়েছিল নির্বাচনী তিনি একদম নির্বাচনের বাদ্য বাজিয়ে দিলেন 1 বছর আগে। তো সেইটা আজকে কিন্তু অমিত শাহ বললেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গোটা রাজ্যটা চষে বেরিয়েছেন, নাম্বার 1 উল্লেখ করলেন। নাম্বার 2 উল্লেখ করলেন যে তার উপরেও হামলা হয়েছে, কোচবিহারে যেটা হয়েছে। তো ফলে এইভাবে বারবার উল্লেখ করা, এটা কি কোনো ইঙ্গিত? এবং শুভেন্দু অধিকারীর আমার যেটা সব থেকে ভালো লেগেছে, পশ্চিমবঙ্গে তিনি তো তার রাজনৈতিক ক্যারিশমার তো কোনো কথা হবে না, এবং তিনি সেই ব্যক্তি যিনি প্রথম বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে 2,500 টাকা আমরা দেব এবং তার একটি নাম হবে। নামটা তিনি বলেছিলেন সেই সভায়, যে আমি পরে বলবো নামটা। পরবর্তীকালে দেখা গেছে যে সেটাকেই কার্যত ভারতীয় জনতা পার্টি অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং তিনি যা বলেছিলেন সেই লাইনে অনেকটাই বিজেপি অ্যাকসেপ্ট করেছে সেই লাইনটা। মানে ওই যে বদলাও হবে, বদলও হবে, হ্যাঁ, ওই লাইনটা কিন্তু শুভেন্দু বাবু অনেক আগে থেকে বলে আসছে। এবং তিনি বলেছিলেন যে হিসাব হবে তো, তখন জনগণ উত্তেজিত হয়ে বলেছে হ্যাঁ হবে, হতেই হবে, এবং সেই হিসাবের কথাও সামনে এসেছে প্রধানমন্ত্রীর মুখে। তার মানে আমরা কি এটা বলতে পারি যে সরকার বদলালে একদিকে যেমন কর্মসংস্থানের কথা বলছেন, যে যারা যোগ্য মেধাবী, যারা যুবক যুবতী, আমাদের ভাই বোনেরা, আমাদের পাড়াপড়শি সবাই, চাকরিটা একদম ঠিকঠাকভাবে হবে, সেটা 5 বছর বয়সও বাড়ানো হয়েছে, যাতে তৃণমূলের অত্যাচারে যাদের চাকরি হয়নি, চাকরি চলে গেছে, বয়স চলে গেছে, তাদেরকে যাতে অ্যাকোমোডেট করা যায়, যে একটু বয়স হলেও তারা যেন চাকরিটা পায়। সরকার এলে তো অনেক সুযোগ সুবিধা বাড়বে, কারণ স্পষ্টভাবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গে অনেক রিসোর্স আছে, মিনারেলস আছে, যেমন ধরো গ্যাসের ভান্ডার আছে, পাথরের খাদান আছে, কয়লার ভান্ডার আছে, এবং যে প্রাকৃতিক যে সম্পদ আছে সেগুলোকে, রিসোর্সকে তো ব্যবহার করা হবে, যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে জানেন। যেমন অশোকনগরে দেখা যাচ্ছে যে গ্যাস আছে, নিচে পেট্রোলিয়াম তেল আছে, এবং অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এক একটা খনিজ সম্পদ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তো এইগুলো উত্তোলন হবে, তাতে ম্যান পাওয়ার লাগবে, এবং বিজেপি ক্ষমতায় এলে তোলাবাজি সিন্ডিকেট রাজ তো বন্ধ হবে, সরকারের ট্যাক্স যেটুকুন সেটুকুন আপনি দেবেন, আপনি ব্যবসা করবেন। বিজেপির সব জায়গায় এটাই হয়।
এবং পার্টি ফান্ডে কেউ চাঁদা দেবে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু একেবারে নিচু তলায় যে তোলাবাজি হয়, আমি কাউন্সিলর আমাকেও টাকা দিতে হবে, আমি ওয়ার্ড সভাপতি আমাকেও টাকা দিতে হবে, আমি বুথ সভাপতি আমাকেও টাকা দিতে হবে, সাংসদ এসে বলবে আমারটা কই গেল, বিধায়ক এসে বলবে ও 4 জন পেয়েছি আমি বাদ, লোক পাঠিয়ে দিত। এই যে 5 জায়গায় টাকা দেওয়ার জন্য যে আলটিমেটলি এরা পেরে ওঠে না ব্যবসায়ীরা, তারা পালিয়ে যাচ্ছে অন্যান্য রাজ্যে, তো সেটা তো বন্ধ হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেও বিভিন্ন কোম্পানি আসবে, যারা ফিরে চলে গেছে তারা আসবে, নতুন নতুন কোম্পানি আসবে। এবং প্রধানমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে কিন্তু কলকারখানা হবে। যেহেতু তিনি প্রধানমন্ত্রী, সমস্ত রাজনৈতিক কথা রাজনৈতিক মঞ্চ থেকে তিনি হয়তো কিছু বাধা বিপত্তি তার ক্ষেত্রে থাকে, তিনি সবটা বলেন না, কিন্তু চার্জশিটে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে এখানে কলকারখানা খুলবে, এখানে ব্যবসা শিল্প বাণিজ্য হবে। এবং বছর বছর কোনো ওই ভনিতার শিল্প সম্মেলন করতে হবে না, শিল্প সম্মেলন ছাড়াই শিল্প আসবে। তো তখন তো মানুষের কাজ হবে। তখন ধরুন কেউ বয়স হয়ে গেছে, সে কি বাদ হয়ে যাবে? তারাও বাদ হবে না, তাদেরকেও যাতে কিছুভাবে অ্যাকোমোডেট করা যায় সেই প্রতিশ্রুতিটা তো আমরা আজকেও শুনলাম। দেখো, আরেকটা জিনিস যেটা আমার সঙ্গে কয়েকজনের কথা হচ্ছিল, যেটা কোনো প্রেস মিটে আলোচনা হয়নি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে যে বিজেপির যারা রাজ্য স্তরে শীর্ষ নেতা আছেন এবং অবশ্যই কেন্দ্রীয় যারা পর্যবেক্ষক রয়েছেন, তারা যেটা মনে করছেন যে আমাদের রাজ্যে বা আমাদের শহরের যে পুলিশি ব্যবস্থা এটা কিন্তু খারাপ না, মানে মানে তারা খারাপ না, সবাই খারাপ না, সিস্টেমটা এই মমতা ব্যানার্জি বা পিসি ভাইপোর যে সরকার, তারা তাদেরকে একদম ওইভাবে মানে দমিয়ে রেখেছে, তাদেরকে তাদের যে স্কিল সেটা তাদের কাজে লাগাতে দিচ্ছে না। তো যেটা আলোচনা হয়েছে আর কি, সরকারটা বদল হওয়ার পরে পুলিশি ব্যবস্থাটাকে পুরোপুরি ফ্রিডম দিয়ে দেওয়া হবে, যেটা দেখবে বেশ কয়েকজন ইতিমধ্যে বলতে শুরু করেছে কোনো কথা, যে মায়েদের ওপরে, বোনেদের ওপরে, দিদিদের ওপরে অত্যাচার হলে সকালে জমা নেবো, সন্ধ্যেবেলা খরচা করে দেবো। এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার একটা প্রথম ধাপ। মানে আইনকে সবাই যেন ভয় পায়, আইনের সামনে যেন মাথা নত করে, আমি উমুক, আমাকে কেউ ধরতে পারবে না, আমি যাই করি না কেন টিকিটটা পেয়ে যাব, যেটা তৃণমূলের টিকিটে তুমি দেখেছো একদম একদম শুরু থেকে, মানে মেখলিগঞ্জ থেকে শুরু একদম সব জায়গায় যে যত বেশি চোর, এক একটা জেলায় এক একটা বড় চোর, ছোট চোর, মাঝারি চোর। হ্যাঁ, শুধুমাত্র জেলে আছে বলে আর বিধায়ক বোধহয় টিকিটটা পায়নি, জেল থেকে বাইরে বেরোলে হয়তো বেচারারও ভাগ্য খুলে যেত। জীবন কৃষ্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, জীবন কৃষ্ণকে দিতেই পারতো, আমি বলছি যে কেন জেল থেকে লড়াটা একটু চাপের ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর পার্থ চট্টোপাধ্যায়কে দেয়নি, তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বিরোধী। তো পিসিমণির ওই যে সোনা বাবু, যাকে মঞ্চ থেকে বলেছিলেন, আমি বলিনি, তো সেই সোনা বাবু যাতে অসুবিধা না হয় তার জন্য পার্থ পাইনি। রেশন কেলেঙ্কারি, মানে সব, মানে দেখুন দর্শকরা সব জানেন, চাল ডাল বালি কয়লা গরু যারা খেয়েছে, হ্যাঁ, যারা ভাত রুটি বাদ দিয়ে এসব খেয়েছে, সবাই টিকিট পেয়েছে। তো ওই জায়গাটাকে প্রথমে ব্লক করা হবে। হ্যাঁ, যেটা শোনা, মানে আলোচনা চলছে যে নতুন সরকার এলে কি তাকে তো দিশা দেখাতে হবে সাধারণ মানুষকে। দেখো, সংকল্পপত্র কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে, তার টুকটাক যেগুলো আমরা জানতে পারছি সেগুলো নিয়ে আলোচনা করছি। যে সংকল্পপত্র মানে ইস্তাহার, নির্বাচনী ইস্তাহার, যেটা বিজেপির ভাষায় সংকল্পপত্র, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আর আজকে যেটা দেখলেন এটা হচ্ছে চার্জশিট, এটা হচ্ছে প্রবলেম, আর সংকল্পপত্রটা হচ্ছে সলিউশন। একদমই একদমই, মানে ওইটা যেটা ভয় এবং ভরসা, এটা হচ্ছে ভয়, ওটা হচ্ছে ভরসা। কোন কোন ভয় আছে এটা, আর ভরসা করবেন কেন, ওটা প্রকাশিত হবে, সেটা কয়েকদিনের মধ্যেই হবে। আর তার মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন। এবার আমার যেটা জানার খুব ইচ্ছা তোমার কাছে, যে প্রচারে তো একটা স্টার ক্যাম্পেনার থাকে। দেখো, কিছু কিছু কথা তো আমাদের উল্লেখ করতেই হবে। মিঠুন চক্রবর্তীকে এখনো পর্যন্ত কিন্তু এখনো দেখছি না তালিকায়, চতুর্থ তালিকা সম্ভবত আগামীকালকে প্রকাশিত হতে পারে। 19-20 জন মাত্র বাকি আছে, প্রায় সব হয়ে গেছে, এবং কয়েকটা জায়গায় বাকি আছে, সেটা দ্রুত তো ঘোষণা হয়ে যাবে। কিন্তু তাও তুমি প্রার্থী তালিকা নিয়ে কি বলবে, বিজেপির প্রার্থী তালিকা? দেখো, কোনো জিনিস 100% কারেক্ট হয় না, 100% ভালো সব কিছুই হতে পারে না, কারণ যেখানে অনেক মাথা ইনভলভ থাকে সেখানে কিছু আমার পছন্দ, আমি আবার যেটাকে ভালো বলছি সেটা তোমার খারাপ মনে হতে পারে, তুমি যেটাকে ভালো বলছো আরেকজনের খারাপ মনে হতে পারে। কিন্তু আমি 21-এর সঙ্গে যদি তুলনা করি, 21-এর তুলনায় অনেক ভালো হয়েছে, এটুকুই বলবো। তার কারণ হচ্ছে 21-এ একদিন আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে যারা এসেছে তারাও টিকিট পেয়েছিল। এবার যাদেরকে দেওয়া হয়েছে তারা ভালো হোক, জিততে পারুক, হারতে পারুক, সেটা নিয়ে কেউ কাটাছেড়া করতেই পারে, কিন্তু সকলেই হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য অন্তপ্রাণ।
ওই সকালে এসে বিকেলে টিকিট, একজন দুজন বাদ দিয়ে বেশিরভাগ লোকে কিন্তু নন, বেশিরভাগ লোকে অনেক দিন ধরেই বিজেপি করছেন, দীর্ঘদিন ধরে করছেন এবং বিজেপির প্রতি তাদের নিষ্ঠা আছে, এমন মানুষই টিকিট পেয়েছেন। এবং দলের লোকেরা টিকিট পেয়েছেন, পলিটিক্যাল লোকেরাই টিকিট পেয়েছেন। দু চারজন আছেন যারা অন্য পেশা থেকে এসেছেন, কিন্তু তাদেরকে সোকল সেলিব্রিটি বলা যাবে না। মানে নাচিয়া গাওয়াইয়া এটা খারাপ পেশা নয়, আমরাও যদি সুযোগ পেতাম আমরাও করতাম, আমাদের মনেও বাসনা ছিল ছোটবেলায়, কিন্তু নাচ গানার পেশার লোকেদের কিন্তু বেশি বিজেপি বরদাস্ত করেনি। তৃণমূল করেনি আপনি বলতে পারেন, কিন্তু তৃণমূল অনেক অনুনয় বিনয় করেছিল এই নাচ গানের পেশার মানুষদের, কিন্তু তারা বুঝেছেন যে এবার হাওয়াটা খারাপ, এবং শিল্পীদের কানেকশন খুব ভালো হয় এবং অনেক ক্ষেত্রে তাদের কানেকশন আমাদের থেকেও ভালো হয়। হ্যাঁ, তো শিল্পীরা বুঝতে পেরেছেন যে এবার হাওয়া ভালো নয়, গ্রহ নক্ষত্র রাশি খারাপ, এবং সেই ওই বলে না যে ডুবন্ত তার টাইটানিকে কেউ যেতে চায় না, তো একদমই। তৃণমূলের সবাই ডুবন্ত টাইটানিকে আসতে পারেনি। সেই কারণে বলবো তুলনামূলকভাবে মানে একবারেই উত্তর দিচ্ছি যে তুলনামূলকভাবে অনেক ভালো হচ্ছে। হয়তো কিছু মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আগের বারের তুলনায় অনেকটাই ভালো হচ্ছে। তৃণমূলের তালিকাটা কেমন হয়েছে একটু বলো এবারে। দেখো, তৃণমূলের তালিকাটা মানে কি বলবো, মানে তৃণমূলের তালিকা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম আসন, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার 1 মেখলিগঞ্জ, সেখানে পরেশ অধিকারী অভিযুক্ত। তৃণমূলের সব মানে জেল খাটা, বেলে থাকা, এরাই হচ্ছে প্রার্থী তালিকায়, মানে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূলের সম্পদ, তারা হচ্ছেন কেউ জেলে থাকা, কেউ হচ্ছে জেলে খাটা, কেউ হচ্ছে বেলে থাকা, এরকম লোকেরা আর কি। একদম পরেশ অধিকারী থেকে শুরু করে আমাদের জেলায় যদি বলি, আমি উত্তর 24 পরগনার বাসিন্দা, আমার জেলাতেও কামারহাটিতে তিনি সারদার আসামি। হ্যাঁ, প্রমাণ হোক না হোক, জনতার আদালতে প্রমাণ হয়ে গেছে সবকিছু। কেন প্রমাণ হয়নি, কি হয়েছে, ফাইল চুরি হয়ে গেছে, ফাইল চুরি যিনি করার মদত করেছিলেন তিনি রাজ্যসভায় চলে গেছেন, গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো কিন্তু গঙ্গা থেকে জল বয়ে গেলেও জল কিভাবে বয়েছে আমরা জানি। এবং তুমি থাকো একদম শহর কলকাতায়, আমরা এখন শহর কলকাতায় তোমার স্টুডিওতে আছি। এই শহর কলকাতায় তুমি যেখানে বসে আছো, আমি যেখানে বসে আছি, এখান থেকে একটু দূরে বেলেঘাটা, সেখানে আছেন এক জেলখাটা। হ্যাঁ, আমাদের মানে পেশার লোক, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না, আমার বসও ছিলেন, সেই কারণে আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তো সমস্যাটা হচ্ছে কি, মানে মানুষগুলোর প্রতি এত অভিযোগ, সত্যি মিথ্যে তো জনতা প্রমাণ করবে, বা জনতার আদালতে বিচার হবে, বা কোর্টে বিচার হবে, কিন্তু অভিযোগগুলো তো সব মিথ্যে নয়। যিনি জেল খেটেছেন তিনি বলছেন আরে সারদার আসল টাকাটা নিয়ে নিয়েছে দলনেত্রী, এখন বদলে যেতে পারেন, কিন্তু এখন আবার তিনি তো রসে বসে আছেন, তো তিনি বলবেনই। এবার ধরো আমি তোমার দ্বারা উপকৃত যদি হই, হ্যাঁ, তা এখন বলবো দীপঙ্কর দা খুব ভালো, কিন্তু আমার ওই রস বসটা যখন শেষ হয়ে যাবে তখন তো আমি সত্যি কথা বলবো। তো তিনি তো তখন সত্যি কথাই বলেছিলেন, এবং পুলিশের সামনে বলেছিলেন, আদালতের ভিতরে বলেছিলেন, এবং আদালতের ভিতরে যেটাকে বলা হয় সেটাকেই আমরা সত্যি বলে মেনে নিই। তিনি আদালতের ভিতরে বলেছেন যে আসল টাকা নিয়েছেন দলনেত্রী। ফলে একদম শুরু থেকে, আদি থেকে অন্ত অবধি চোর চোর চোর, একটা গান আছে না নচিকেতা, তাই তো বলি আরে চোর 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 চোর, তো সব চোরেদের ভরা। এবং আরেকটা যেটা বলবো যে তৃণমূলের সাধারণত প্রার্থী তালিকায় দেখা যায় যে সেলিব্রিটিদের জয় জয়কার, সেলিব্রিটিদের জয় জয়কার, কেউ গান গাইছে, কেউ অভিনয় করছে, কেউ দারুণ। তো এবার আমরা দেখলাম শিল্পী টিল্পী নেই। হ্যাঁ, এর দুটো কারণ হতে পারে আমার মনে হয়েছে। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিস্ক নিতে চাননি। যারা প্রার্থী ছিলেন, জেল খাতা বেলে থাকা হলে ভাই তোমরাই থাকো, কারণ তোমাদের হাতে গুন্ডা বাহিনী আছে, তোমরা ভাই ভোট করাতে পারবে বলে বিশ্বাস করছি। এই নতুন গায়ক গায়িকাদের যদি আনি, তাহলে এই জেল খাটা বেলে থাকা হাতে, এদের হাতে তো প্রচুর অর্থ, এদের হাতে প্রচুর মানুষ, মানে ম্যান পাওয়ার আর কি, তৃণমূলের যারা সিন্ডিকেটের মাথা, তো এরা সব সরে যাবে। এই শিল্পীদের জন্য ভাই আমি জেল খেটেছি, আমি পয়সা কামিয়েছি, তুমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছো, তোমার জন্য তার আমি ব্যবহার করবো না, আমার অর্থ আমার সম্পদ। তো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা চেলা চামুন্ডা আছেন ওদেরকে হয়তো মেনে নেবে না, এটা ভেবে হয়তো করেনি। আর একটা যেটা আমাদের কাছে সূত্র মারফত খবর, বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে ডুবন্ত নৌকায় শিল্পীরা কখনো ডুবন্ত নৌকায় থাকে না। শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এরা তো রসে বসে থাকতে ভালোবাসেন, এদের যশ খ্যাতি নামকে তারা ডুবোতে চান না। তো তার জন্য তারা বুঝতে পেরেছেন, তাদের কাছেও খবর আছে, কারণ দেখো শিল্পীরা তো হঠাৎ করে শিল্পী হয়ে যাননি, তাদের প্রচুর কানেকশন আছে। এখন তারাও বুঝতে পেরেছে যে এটা টাইটানিক হয়ে গেছে, একেবারে ধাক্কা লেগে গেছে, শুধু ডোবার অপেক্ষা। ওই টাইটানিক ডুবতে ঘন্টা দেড়েক বা যা সময় লেগেছিল লেগেছে, তো এই সময়টা হচ্ছে 1 মাসের সময়। 1 মাসের জন্য কেউ আর টাইটানিকে সাওয়ার হতে চাইছেন না। তারা বুঝতে পেরেছেন যে তৃণমূল এখন ডুবন্ত নৌকা, এখানে যদি যাই এক তো আমার সেলিব্রিটির কেরিয়ারে দাগ লেগে যাবে, তারপরে যারা টলিগঞ্জে কাজ করেন তাদের তো আবার একটু বম্বেতে কাজ করার শখ থাকে, আর বম্বেতে তো কারা ক্ষমতা আছে জানোই, সেই জায়গাটাও বন্ধ হয়ে যাবে, এখানে হেরে যাবে, সেই বদনাম হবে।
লোকে এখন অনেক রকমের বিশেষণ আছে, চটি চাটা, অমুক চাটা, তমুক চাটা, হ্যাঁ, তৃণমূল চাটা, এগুলো শুনতে হবে, মানে চাটাচাটি কানের মধ্যে যাবে, এগুলো তাদের খারাপ লাগবে, এর জন্য তারা সবার হতে চাননি। এবং এটা খবরও হয়েছে, মানে একদম প্রথম সারি সংবাদ মাধ্যমগুলোতে খবর হয়েছে যে খোদ দলনেত্রী, শীর্ষ নেত্রী অনেক অনুনয় বিনয় করেছিলেন একজন গায়িকাকে, তাকে কি বিভূষণ টিভূষণ বিভীষণ যা আছে সেই সবও দিয়ে ফেলেছেন, একদম ম্যানেজ করার ফুল চেষ্টা, এসো এসো কাছে এসো, কিন্তু কেউ আর কাছে আসছে না, সবাই বলছেন না 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 না, আর না, অনেক হয়েছে, আর না, একটা স্লোগান ছিল না, হ্যাঁ, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। ওকে পঙ্কজ, আজ আমরা অনেক তোমার থেকে জানলাম, আমিও কিছু তোমাকে একদম, হয়তো একদম, জানাতে না, 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 পারলাম। অনেক তো তোমার কাছ থেকে ভীষণ অনেক কথা ভালো, পেয়েছি আমরা। ভীষণ ভালো আমাদের একটা সুন্দর আলোচনা হলো। মাঝে মধ্যেই আমরা ভোটের সময় এইভাবে আলোচনা এবং করবো। একতরফা আলোচনা না, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাকে প্রশ্ন করেছি, একদমই। এবং সবটাই কিন্তু দর্শক আপনাদের জন্য, যারা নবান্ন নিমন্ত্রণের দর্শক আছেন এবং যারা পলিটিক্যাল ডেইলির দর্শক আছেন, আমাদের কম্বাইন্ড দর্শক অনেকে আছেন, আবার ইন্ডিভিজুয়াল থাকতেই পারেন। তো প্রত্যেকের জন্য, বাংলার যারা বাঙালি দর্শক আছেন, যারা খবর দেখেন, সামনে ভোট দেবেন, তাদের জন্য আমরা একটা একটা ফ্রুটফুল আলোচনা করলাম। এবং সবাইকে বলবো যে ভোটটা অবশ্যই দেবেন, কাকে ভোট দেবেন কাকে দেবেন না সেটা তো আপনার উপরে, কিন্তু ভোটটা দেবেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, কারণ আপনার ভোট যদি আপনি না দেন তাহলে আপনার ভোটটা কিন্তু চুরি হয়ে যেতে পারে। ভোট চুরি থেকে আপনারা রুখে দাঁড়ান। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।